আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি, উড়িষ্যার ভুবনেশ্বরের জগৎসিংপুর বলে একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। সেখানে শুভমিত্রা সাহু নামের একজন 25 বছর বয়সী মেয়ে, সে ট্রাফিক পুলিশ কনস্টেবলের কাজ করত। 6 সেপ্টেম্বর 2025 সে সকালবেলায় ডিউটি গেছিল, কিন্তু প্রত্যেক দিন যেমন সে বিকেল বেলায় ফিরে আসে, সেদিন সন্ধ্যে 7টা 8টা 9টা বেজে গেছিল, সে ফিরে আসেনি। তার বাবা মা অফিসে গিয়ে আশেপাশের প্রতিবেশীদের কাছে, তার বন্ধু বান্ধবদের কাছে, কলিগদের কাছে, সবার কাছে খবর নিয়ে বোঝার চেষ্টা করছিল যে তাদের মেয়ে কোথায় গেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে তার ফোনটাও সুইচ অফ হয়ে যায়। নেক্সট ডে আর্লি মর্নিং তার বাবা গিয়ে তার অফিসেই তার একটা মিসিং কমপ্লেন করিয়েছিলেন। তার যখন লাস্ট লোকেশন চেক করে পুলিশ, লোকেশনটা পুলিশ দেখেছিল ঘাটগাঁও বলে একটা জায়গা, যেটা কেওঝাড় ডিস্ট্রিক্টে পড়ে। শুভমিত্রার লাস্ট কল ছিল দীপক রাউত নামে একজন কনস্টেবলের সাথে সে কথা বলেছিল। দীপক রাউত সেখানকারই কমিশনার অফিসে কনস্টেবল পদে নিযুক্ত ছিল। তার বয়স ছিল 39 বছর। প্রথম সন্দেহটা দীপক রাউতের উপরেই হয়েছিল। দীপক রাউতকে জিজ্ঞেস করা হয় যে সে কি জানে শুভমিত্রার ব্যাপারে। দীপক রাউত বলে যে যেহেতু শুভমিত্রা তার একজন কলিগ, সেই জন্য সে তার সাথে মাঝে মাঝেই কথা বলে, সেদিনও কথা বলেছিল, কিন্তু সে কোথায় হারিয়ে গেছে, কেন হারিয়ে গেছে, সে ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। শুভমিত্রার লাস্ট লোকেশনটা ছিল কেওঝাড় ডিস্ট্রিক্টে। শুভমিত্রার অফিসে কিন্তু সে সেদিন ডিউটি করতে এসেছিল। বিকেল বেলা সে বেরিয়ে গেছিল, তারপরে আর ফিরে আসেনি। সেই জন্য শুভমিত্রার অফিস থেকে কেওঝাড় ডিস্ট্রিক্ট, যেখানে তার লাস্ট লোকেশন দেখাচ্ছিল, সেখান পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে সেগুলো পুলিশ চেক করবে সিদ্ধান্ত নেয়। পুলিশ কেওঝাড় ডিস্ট্রিক্টে যেখানে শুভমিত্রাকে দেখা গেছিল, তার কাছাকাছি একটা টোলের সিসিটিভি ফুটেজে একটা হন্ডা সিটি গাড়ি দেখতে পায়। সেটার নাম্বারটা যখন বের করা হয়, দেখা যায় যে নাম্বারটা ছিল দীপক রাউতের। পুলিশ যেভাবেই তদন্ত করছিল, বারবার কিন্তু দীপক রাউতের নামটা পুলিশের কাছে এগিয়ে আসছিল। দীপক রাউতকে জিজ্ঞেস করা হয় যে যেদিন শুভমিত্রা হারিয়ে গেছিল, তার লাস্ট লোকেশন কেওঝাড় ডিস্ট্রিক্টের ঘাটগাঁও বলে একটা জায়গাতে। সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা যাচ্ছে আপনিও সেদিন কেওঝাড় ডিস্ট্রিক্টে গেছিলেন নিজের হন্ডা সিটি গাড়ি নিয়ে। তো সে বলে যে শুভমিত্রা কেন গেছিল আমি জানি না, তবে আমি গেছিলাম আমার এক রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে, কারণ সেখানে আমার রিলেটিভের বাড়ি। সে নিজের ফোন বের করে সেই দিনের বা তার পরের দিনের আত্মীয়দের সাথে তোলা বিভিন্ন সেলফি দেখিয়েছিল পুলিশকে। কেওঝাড় ডিস্ট্রিক্টে তারিণী নামের একটা মন্দির আছে, খুব জাগ্রত একটা মন্দির, দূর দূরান্ত থেকে লোকজন সেই মন্দিরে যায়। সে সেই মন্দিরে গেছিল নিজের আত্মীয়দের সাথে, সেই ফটো পুলিশকে দেখায়। পুলিশ বুঝতে পারে যে হ্যাঁ, দীপক রাউত নিজের আত্মীয়র বাড়িতে গেছিল, সে হয়তো শুভমিত্রার নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশ একটা বিজ্ঞাপন বের করে যাতে শুভমিত্রার পুরো বর্ণনা লেখা হয়। শুভমিত্রা যেদিন হারিয়ে গেছিল তার পরনে কি জামা কাপড় ছিল, তার হাইট কত, সে দেখতে কেমন, সে কোথায় চাকরি করে, সমস্ত বিবরণ লিখে জনগণের উদ্দেশ্যে জানানো হয়। যদি কেউ শুভমিত্রার খবর দিতে পারে পুলিশ স্টেশনে, তাহলে তাকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শুভমিত্রার ফোনটা শুভমিত্রার অফিসে শুভমিত্রার টেবিলে দেখতে পাওয়া যায়। প্রথম কিছু কিছু চ্যাটিং বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে যেগুলো শুভমিত্রা করেছিল, সেগুলোর ওপর চোখ রাখলে বেশিরভাগ চ্যাটিং এ যে কথাগুলো সে লিখেছিল তার কিচ্ছু ভালো লাগছে না, তার মন খারাপ, তার ইচ্ছা করছে সবার কাছ থেকে লুকিয়ে
সে কিছুদিন কোথাও গিয়ে কাটাবে। এই সমস্ত ব্যাপারগুলো জানার পর শুভমিত্রার বাড়ির লোক বা যে পুলিশ টিম তাকে খুঁজছিল তাদের মনে হয় শুভমিত্রা যেখানে গেছে স্বেচ্ছায় গেছে, কারণ শুভমিত্রা নিজের সাথে নিজের ফোন নিয়ে যায়নি, নিজের কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড কিছুই নিয়ে যায়নি, সব তার বাড়িতেই রাখা ছিল। তো শুভমিত্রা স্বেচ্ছায় যদি কোথাও গিয়ে থাকে তাহলে সে কোথায় কোথায় যেতে পারে। সে শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, সেই জন্য সে আগেও মথুরা, বৃন্দাবন, পুরী, কখনো বেনারস ইত্যাদিতে চলে গেছে। বাড়ির লোকজনেরা সেটা জানতো। তারা পুলিশকে যখন জানায়, একটা পুলিশের টিম উড়িষ্যা থেকে রওনা হয়েছিল মথুরার উদ্দেশ্যে। মথুরা, বৃন্দাবন, বেনারস ইত্যাদিতে তাকে 7 দিন ধরে খোঁজাখুঁজি করা হয়, কোথাও কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। শুভমিত্রার কল ডিটেল যখন বের করা হয়, তার লাস্ট কল বা মাঝে মাঝেই নানান কলে লম্বা লম্বা কথাবার্তার যে প্রমাণটা পাওয়া যায় সেটা দীপক রাউতের সাথেই ছিল। সেই জন্য পুলিশ প্রথম থেকেই দীপক রাউতের উপরে সন্দেহ করছিল। দীপক রাউতের বাড়িতে সার্চ করা হয়। দীপক রাউতের বাড়িতে একটা সার্টিফিকেট পাওয়া যায়, যেটা ছিল তার সাথে শুভমিত্রার রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট। শুভমিত্রার বাড়ির লোকজন বা শুভমিত্রার কলিগদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তারা কেউ শুভমিত্রার এই বিয়ের ব্যাপারে জানতো না। শুধু দীপক আর শুভমিত্রা, তারা দুজন কাউকে কিচ্ছু না জানিয়ে কোর্টে বিয়ে করেছিল। সেই সার্টিফিকেটটাতে 23শে জুলাই 2024 ছিল তাদের দুজনের বিয়ের তারিখ। সব সময় কিন্তু এই ধরনের নিউজগুলো পেপারে বেরোচ্ছিল। সেই নিউজ দেখে একজন মহিলা পুলিশের সাথে যোগাযোগ করেছিল। সে এসে বলেছিল যে দীপক রাউতের সাথে তার দিদির 2022 সালে বিয়ে হয়েছিল। তার দিদি একজন রেভিনিউ ইন্সপেক্টর ছিলেন, নাম ছিল অপর্ণা প্রিয়দর্শিনী সাউ। সে যখন প্রেগনেন্ট ছিল সেই অবস্থায় তার হাজবেন্ডের সাথে সে গাড়িতে অটোকে কোথাও একটা গেছিল, ফেরার পথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। দীপক রাউতের কিছু হয়নি, কিন্তু তার প্রেগনেন্ট দিদি সেখানেই মারা গেছিল। তাদের সন্দেহ যে তার জামাইবাবু মানে দীপক রাউত ওই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল, কারণ তার দিদির নামে তার জামাইবাবু 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করেছিল। তার দিদি মারা যাওয়ার পরে সেই ইন্স্যুরেন্সের টাকা সে আত্মসাৎ করেছিল। এই জন্য দীপক রাউতের ফার্স্ট ওয়াইফ অপর্ণার বোন এই ব্যাপারটা পুলিশকে এসে জানিয়েছিল, কারণ তার মনে হয়েছিল দীপক রাউত এই ধরনেরই একজন লোক। তার দিদির মৃত্যুটা আজও রহস্যজনক হয়ে আছে। তার দিদিকে দীপক যেভাবে মেরে ফেলেছিল, তারা মনে করছিল যে দীপক হয়তো শুভমিত্রাকেও মেরে ফেলেছে, কারণ তারা নিউজ পেপারে পড়েছিল শুভমিত্রার সাথেও দীপক কাউকে না জানিয়ে চুপচাপ বিয়ে করেছিল আর সবার চোখের আড়ালে রেখেছিল সেই বিয়েটা। দীপক রাউতের প্রথম স্ত্রী অপর্ণা প্রিয়দর্শিনী 17 সেপ্টেম্বর 2022-এ প্রেগনেন্ট অবস্থায় তাদের গাড়ি উল্টে গিয়ে মারা গেছিল। এই ব্যাপারটা কিন্তু কোনো আই উইটনেস ছিল না। পরবর্তীকালে যে ট্রাকওয়ালা গাড়ি ধাক্কা দিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার দিদি মারা গেছিল। কিন্তু হঠাৎ করে 17 সেপ্টেম্বর 2025 কয়েকদিন ধরেই কেওঝাড় ডিস্ট্রিক্ট ঘাটগাঁওতে বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াস। সেখানে অতি বৃষ্টিতে জঙ্গলের মধ্যে থেকে একটা বডি কিছুটা অংশ বাইরে বেরিয়ে যায়। লোকজন দেখে, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জেসিবি মেশিন এনে খোঁড়াখুড়ি শুরু করে, একটা বডি বের করা হয়। সেই বডিটা বা সেই বডির পরনে যে বেগুনি রঙের সালোয়ার কামিজ ছিল, সেটা দেখার পরে পুলিশ টিমের মনে হয়েছিল যে ওই বডিটা লেডি ট্রাফিক কনস্টেবল শুভমিত্রা সাউর
শুভমিত্রার বাবাকে মাকে বডিটা দেখানো হলে তারা শনাক্ত করেছিল যে ওটাই তাদের মেয়ে। এবার কিন্তু দীপক রাউতকে আরো ভালোভাবে একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ হয়। তখন দীপক রাউত পুরো ব্যাপারটা বলতে বাধ্য হয়। সে মেনে নিয়েছিল যে এই ঘটনা শুভমিত্রার সাথে সেই ঘটিয়েছে। কিন্তু কেন? শুভমিত্রার সাথে সে যদি প্রেম করত, সে যদি কাউকে না জানিয়ে চুপি চুপি রেজিস্ট্রি ম্যারেজও করেছে, তাহলে হঠাৎ শুভমিত্রাকে মেরে ফেললো কেন? সে বলে সে শুভমিত্রার সাথে 1 বছর আগে বিয়ে করেছিল। শুভমিত্রাকে সে জানিয়েছিল তার ফার্স্ট ওয়াইফ মারা গেছে, সেই জন্য সে ধুমধাম করে জাঁকজমক করে বিয়ে করতে চায় না। শুভমিত্রা তাতেই রাজি হয়ে যায়। তারা দুজন কাউকে কিচ্ছু না জানিয়ে বিয়ে করেছিল, যদিও শুভমিত্রার সাথে তার এজ ডিফারেন্স ছিল প্রায় 15 বছর মতো। তাও তাদের দুজনের মনের মিল হয়েছিল, তারা বিয়ে করেছিল। বিয়ে করার পরে শুভমিত্রা নিজের বাড়িতেই থাকতো, দীপক রাউত সেও নিজের বাড়িতেই থাকতো। তারা মাঝে মাঝে ফোনে কথা বলতো, কখনো সখনো বাইরে কোথাও হয়তো বেড়াতেও যেত, কিন্তু বাড়ির কোনো লোকজন এই ব্যাপারে কিচ্ছু জানতো না। শুভমিত্রা আর দীপক রাউত দুজনে ঠিক করেছিল তারা যৌথভাবে একটা বাড়ি কিনবে, সেই বাড়িতে তারা দুজন একসাথে থাকবে। শুভমিত্রা 13 লাখ টাকা দিয়েছিল দীপককে বাড়ি কেনার ব্যবস্থা করার জন্য, কিন্তু দীপক ওই টাকাটা নিয়ে 1 বছর ধরে বাড়ি কেনার কোনো চেষ্টাই করছিল না। এদিকে শুভমিত্রার মনে হচ্ছিল যে দীপকের আর ইচ্ছাই নেই লোকজনের সামনে বলার যে তারা দুজন ম্যারিড কাপল। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে সব সময় ঝামেলা চলছিল। ঘটনার দিন দুপুর বেলায় শুভমিত্রা জানায় নিজের হাজবেন্ডকে যে টাকাটা কবে দিচ্ছ। দীপক বলে যে ঠিক আছে, চলো আমরা দুজনে একসাথে কোথাও খেতে যাব, আর টাকাও তোমাকে আমি আজকে দেবো। শুভমিত্রা আর সে দুজনে সেই গাড়িতে উঠে এগিয়ে যায়। একটু নির্জন জায়গায় যেতেই শুভমিত্রা তাকে আবার বলে যে আমার টাকা দাও, আমরা কবে সবাইকে জানাবো যে আমরা বিয়ে করেছি। দুজনের মধ্যে তর্ক শুরু হতেই আগে থেকেই কিন্তু তার হাজবেন্ড দীপক ভেবেই গেছিল যে আজকে শুভমিত্রা ঝামেলা করলেই তাকে মেরে ফেলবে, আর সেটাই সে করে। সে গলা চেপে শুভমিত্রাকে মেরে ফেলে। মেরে ফেলার পর নির্জন জায়গা দেখে তার বডিটাকে একটা ব্যাগে ঢুকিয়ে নিজের ডিকিতে রেখে দেয়। সে আবার অফিসে ফিরে আসে। বেশ কিছুক্ষণ বাকি ছিল তার কাজ করা, সে কাজ করে। দীপক ফোন কলে নিজের মাস্তুতো ভাইকে জানায় যে এই ঘটনা সে ঘটিয়েছে। তার মাস্তুতো ভাই আর তার এক পরিচিত, তারা দুজনেই বলে যে কোনো ব্যাপার নেই, তুমি সেই বডিটাকে নিয়ে চলে এসো ঝাড় যেখানে তাদের গ্রাম সেখানে। এবার সে রাত্রেবেলায় 200 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে, গাড়িটাতেই ছিল সেই বডিটা, সে নিয়ে চলে যায়। কিন্তু তার মনে মনে খুব আত্মবিশ্বাস এই জন্য ছিল যে তার পরনে ছিল পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম। গাড়ি কেউ আটকায়নি, সে সোজা চলে যায়। আগে থেকেই তার দুজন আত্মীয় একটা মেশিন আনিয়ে গর্ত খুঁড়ে রেখেছিল, টয়লেট তৈরি হবে এই নাম করে। দীপক রাউতের সেখানে পৌঁছাতে পৌঁছাতে 3টে সাড়ে 3টে ভোর বেজে গেছিল। বেলাতে অন্ধকারেই ওই বডিটা পুঁতে দেওয়া হয় মাটিতে, মাটি চাপা দেওয়া হয়। সে আবার চলে আসে নিজের এরিয়াতে। তারপরে নেক্সট ডে সে আবার অফিসও গেছিল। দীপক রাউত কখনো ভাবেনি যে এই ব্যাপারটা কখনো কারো সামনে আসবে। নিয়তি বলে একটা জিনিস আছে, এইভাবে অন্যায় করলে নিয়তি সেটা সবার সামনে নিয়ে আসে। সেটাই হয়েছিল। অতি বৃষ্টিতে প্রায় 11 দিন পরে বডিটা নিজে নিজেই বাইরে বেরিয়ে এসেছিল, আর নিজেই বেরিয়ে এসে যেন দীপক রাউতকে ধরিয়ে দিয়েছিল। দীপক রাউত পুলিশ কাস্টাডিতেই আছে। পরবর্তীকালে সে মেনে নিয়েছে তার প্রথম স্ত্রীকেও সে নিজে হাতেই মেরে ফেলেছিল, আর যে সেকেন্ড স্ত্রী তার সাথেও সে একই ঘটনা ঘটিয়েছে। সার্চ করে দেখা গেছিল যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য কিন্তু সে সেই একই ধরনের একটা
ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিল। তবে এইবারের ইন্স্যুরেন্সের টাকাটা হয়তো অত সহজে সে পেত না, কারণ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য ডেড বডিটা দরকার থাকে। প্রথম ক্ষেত্রে সে দেখিয়েছিল তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, 1,20,00,000 টাকা পেয়েছিল তার প্রথম স্ত্রীর মারা যাওয়ার পরে। সেই জন্যই দিন দিন তার লোভ বেড়ে গেছিল। সে আবার আরো একজন মেয়েকে খুঁজে বের করে, নাটক করে তার সাথে বিয়ে করে, তার ইন্স্যুরেন্স করায়, তার কাছে 13 লাখ টাকা নেয়, সেটাও সে ফিরিয়ে দিচ্ছিল না। পরবর্তীকালে তাকে মেরেও ফেলেছে। হয়তো দ্বিতীয়বারও নিজের বউয়ের জন্য যে ইন্স্যুরেন্সটা করেছিল, প্রথমবার টাকাটা অতি সহজে পেয়েছিল, সেই জন্য এবারেও ভেবেছিল পেয়ে যাব। এবারে সেটা আর হয়নি। এখন সে আর তার দুজন সঙ্গী সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, সবার জিজ্ঞাসাবাদ চলছে।